হ্যালো হ্যালো সব চ্যাম্পসরা, কোথায় সব? কেমন আছো তোমরা সবাই? আই হোপ তোমরা খুব ভালো আছো। আর আমরা কি পড়ছিলাম? আমরা পড়ছিলাম নর্থ আমেরিকা, উত্তর আমেরিকা সম্পর্কে। আর অলরেডি কিন্তু আমরা অনেক কিছু পড়ে নিয়েছি, তাই তো? অবস্থান থেকে শুরু করে ভূপ্রকৃতি, জলবায়ু, স্বাভাবিক উদ্ভিদ এবং হ্রদ অঞ্চল সম্পর্কেও পড়ে নিয়েছি। তাহলে আজকে কি এখনো কি শেষ হয়েছে আমাদের উত্তর আমেরিকা সম্পর্কে পড়া? একেবারেই না। তো বাকি পোর্শন নিয়ে আজকে আমি তোমাদের কাছে চলে এসেছি এবং বাকি যেটুকু রয়েছে আজকে আমাদের টার্গেট তো আজকে সেটা কভার করার। দেখা যাক কতটা কি হয়। কিন্তু ক্লাস শুরু করার আগে স্বাভাবিকভাবেই আমি আমার সমস্ত চ্যাম্পসদেরকে ওয়েলকাম জানাই। তো আমাদের এখন যেরকমটা তোমরা জানো যে নাম হয়ে গেছে চ্যাম্পস থেকে কি নির্মাণ, তাই তো? নির্মাণ নাম হয়ে গেছে কারণ যেরকমটা মানে তোমরা অলরেডি শুনেছো, নানান রকম ভিডিওর মাধ্যমে তোমাদের কাছে গেছে যে তোমাদেরকে নির্মাণ করার একরকম, অ্যাকচুয়ালি নির্মাণ তো করা যায় না, বাড়ি ঘর এগুলো নির্মাণ করা যায়। একরকম বলতে পারো যে তোমাদেরকে এই টাইমটায় তৈরি করার জন্য একদম বেস লেভেল থেকে যাতে তোমরা প্রস্তুত হয়ে যেতে পারো, সেই জন্যই আমরা। তো যাই হোক, নাম নিয়ে কিছু আসে যায় না, ঠিক আছে? তো চলো আজকে আমরা দেখে নিই আমাদের আজকের কি টপিকস রয়েছে, কি কি টপিক আজকে আমরা কভার করতে চলেছি। আজকে আমরা পড়বো কানাডীয় শিল্ড অঞ্চল সম্পর্কে। তাহলে কোনটা সম্পর্কে পড়বো? কানাডীয় শিল্ড অঞ্চল সম্পর্কে। আর লাস্টে কি থাকবে এটা কি আর বলার প্রয়োজন আছে? লাস্টে থাকবে তোমাদের জন্য এক্সারসাইজ। তো চলো প্রথমেই আমরা দেখে নেব এই কানাডিয়ান শিল্ড যে আমি বললাম এটা কি বা এটা কোথায় রয়েছে। তো মাই ডিয়ার স্টুডেন্টস, শিল্ড মানে তুমি কি জানো? নিশ্চয়ই এই কথাটা শুনে তোমার মাথায় কিছু একটা আসছে। শিল্ড কোথাও শুনেছো, তাই না? শিল্ড দিয়ে আমরা কি করি? রক্ষা করি, ঠিক আছে? তো শিল্ড হচ্ছে, এই যে শিল্ড কথাটা বলছি, এই শিল্ড কথার অর্থ হচ্ছে বর্ম। শিল্ড কথার অর্থ বর্ম। এবার এই জায়গাটা, এই যে কানাডিয়ার যে শিল্ড অঞ্চল বলছি, কানাডিয়ান শিল্ড, এই জায়গাটা কি হচ্ছে যে বর্মের মতনই কঠিন। এইবার এখানে দেখো তোমাদের জন্য কিন্তু একটা কি ছবি রাখা হয়েছে, মানে ম্যাপ। এবার ম্যাপের থ্রুতে তোমরা দেখতেই পাচ্ছ কোন পোর্শনটা, এই যে ইয়েলো কালারের যে পোর্শনটা তোমরা দেখতে পাচ্ছ, এটাই কিন্তু কি কানাডিয়ান শিল্ড অঞ্চল। আমি আর ওখানের ওপর আঁকি ভুকি করলাম না, তাহলে এটা তোমাদের কাছে দেখতে নোটসে যখন দেখবে খারাপ লাগবে। তাহলে এই যে ইয়েলো যে পোর্শনটা তোমরা দেখছো, এটাই কি কানাডিয়ান শিল্ড। এবার বর্ম কেন? তাহলে এই জায়গাটার নাম কানাডিয়ান শিল্ড, তাহলে বর্মের সঙ্গে কিছু তো একটা মিল আছে। যদি কিছুই মিল না থাকে তাহলে নাম কি করে হলো? এই জায়গাটা কি, এই অঞ্চলটি বর্মের মতনই অ্যাকচুয়ালি কঠিন। তার আগে এই বর্ম ছাড়া আরো একটা নাম আছে, সেটাও তোমাদেরকে বলে দিই। বর্ম বা শক্ত পাথুরে শক্ত পাথরে গঠিত শক্ত পাথরে গঠিত তরঙ্গায়িত তরঙ্গায়িত প্রাচীন ভূখণ্ড। প্রাচীন ভূখণ্ড। তাহলে কি বললাম মাই ডিয়ার স্টুডেন্ট? এই যে শিল্ড কথার অর্থ বর্ম বা শক্ত পাথরে গঠিত প্রাচীন ভূখণ্ড।
এইবার আমি তোমাদেরকে বললাম যে এই জায়গাটাকে আমরা কানাডিয়ার শিল্ড অঞ্চল বলছি। কেন? কারণ এই জায়গাটা বর্মের মতনই মজবুত। এই যে জায়গাটা, এই যে তোমাদেরকে বললাম বর্ম, এই জায়গাটা কি বর্মের মতনই মজবুত। কানাডিয়ান শিল্ড অঞ্চলটি শিল্ড অঞ্চলটি বর্মের মতনই মজবুত। বর্মের মতনই মজবুত। এবং এটাও, এই যে আরেকটা নাম তোমাদেরকে বললাম, শক্ত পাথরে গঠিত তরঙ্গায়িত প্রাচীন ভূখণ্ড, সেম এই জায়গাটা কিন্তু শক্ত পাথরে গঠিত তরঙ্গায়িত প্রাচীন ভূখণ্ড। কেমন? এইবার এই জায়গাটার অবস্থানটা এক্স্যাক্ট কোথায় আমি তো তোমাদের ম্যাপের মাধ্যমে দেখিয়ে দিলাম। তাহলে এইটার যদি আমি তোমাকে অবস্থানটা জানতে চাই যে বলো তো কোথায় রয়েছে কানাডিয়ান শিল্ড অঞ্চল, তখন তুমি কি বলবে? তখন আমরা কি বলবো, দেখো এই কানাডিয়ান শিল্ড অঞ্চলটি একটু ছোট ছোট করে লিখে দিই। উত্তর আমেরিকার দেখো এইটা কি আমাদের নর্থ আমেরিকা, রাইট? তাহলে এই নর্থ আমেরিকার এই সাইডটা কোন দিক পড়ছে? দেখো উত্তর পূর্ব দিক পড়ছে, তাই তো? উত্তর পূর্ব দিক পড়ছে তো। দেখো এই দিকটা নর্থ, এই দিকটা ইস্ট, তাহলে উত্তর পূর্ব দিক হচ্ছে এই দিকটা উত্তর, এই দিকটা পূর্ব। তাহলে উত্তর পূর্ব দিকে হচ্ছে উত্তর আমেরিকার উত্তর পূর্বাংশে যে প্রাচীন শিলাগঠিত তরঙ্গায়িত ভূখণ্ড রয়েছে সেটি শিল্ড অঞ্চল নামে পরিচিত। শিল্ড অঞ্চল নামে পরিচিত। তাহলে কি বললাম মাই ডিয়ার স্টুডেন্ট, আরেকবার তোমাদেরকে বলে দিই। ফার্স্টে আমরা জেনে নিলাম শিল্ড কথার মানে কি। এবার শিল্ড কথার মানেটা জেনে গেলে আর যদি তুমি শুধু এই ম্যাপটা একটু ভালো করে দেখে থাকো, ব্যাস তাহলেই তুমি বুঝে যাবে। কিভাবে? এটা আমাদের নর্থ আমেরিকা, উত্তর আমেরিকা। তাহলে উত্তর আমেরিকার উত্তর পূর্ব দিকে যে কি দেখতে পাচ্ছি, শক্ত পাথরে গঠিত তরঙ্গায়িত প্রাচীন ভূখণ্ড, এই যে নামের মধ্যে থেকেই নিয়ে এলাম, তাকেই কিন্তু আমরা কি বলছি, কানাডিয়ান শিল্ড অঞ্চল বলছি। এবং এটা কি কানাডার উত্তরে হাডসন উপসাগরকে কেন্দ্র করে রয়েছে ভি আকৃতির এই উপত্যকা। কি আকৃতির? ভি আকৃতির এই উপত্যকা বা ভি আকৃতির এই অঞ্চল।
মাই ডিয়ার স্টুডেন্ট, কি বললাম যে এটা যেমন উত্তর আমেরিকার উত্তর পূর্ব দিকে রয়েছে, ঠিক তেমনি কানাডার উত্তরে হাডসন, এই যে উপসাগরটা দেখছো এটা হচ্ছে হাডসন, এই হাডসন উপসাগরকে কেন্দ্র করে রয়েছে। এবং এটা দেখতে কেমন জানো, এটা অনেকটা ভি এর মতন, আমাদের ইংরেজি অক্ষর ভি আকৃতির মতন দেখতে। এবং পৃথিবীতে মোট 11টি শিল্ড অঞ্চল রয়েছে। কতগুলো শিল্ড অঞ্চল রয়েছে মাই ডিয়ার স্টুডেন্ট? 11টি কিন্তু শিল্ড অঞ্চল রয়েছে, এটাও কিন্তু একটু মনে রাখবে। চলো এটা তোমাদের লিখেই দিই। পৃথিবীতে মোট 11টি শিল্ড অঞ্চল রয়েছে। ওকে, তাহলে আমরা শিল্ড অঞ্চল কোথায় অবস্থিত সেটা জানলাম, শিল্ড কথার অর্থ কি সেটাও জেনে নিলাম। এইবার চলো এটার এক্সাক্ট অবস্থানটা কিন্তু আমরা জানবো। দেখো এইখানের ছবিটা বেশ কালারফুল, তাই তো? তো এখানে দেখো এই যে কিন্তু রয়েছে কি হাডসন, দেখতে পাচ্ছ হাডসন উপসাগরটা কিন্তু এইটা, এবং হাডসন উপসাগরকে কেন্দ্র করে এই যে জায়গাটা, এই জায়গাটাই কিন্তু কি কানাডিয়ান শিল্ড, যেটা তোমাদের আগের ছবিতে বেশি ভালোভাবে বুঝতে পারবে। তো এই কানাডিয়ান শিল্ডের এক্সাক্ট যে আমি অবস্থান বলছি সেটা কি, যে এটি কানাডার শিল্ড অঞ্চলটি পূর্ব দিকে 55 ডিগ্রি পশ্চিম দ্রাঘিমা থেকে পশ্চিমে 120 ডিগ্রি পশ্চিম দ্রাঘিমা রেখা পর্যন্ত, এবং দক্ষিণে 45 ডিগ্রি উত্তর অক্ষাংশ থেকে উত্তরে 82 ডিগ্রি উত্তর অক্ষাংশ পর্যন্ত বিস্তৃত। অর্থাৎ এর অক্ষাংশ ও দ্রাঘিমাগত অবস্থানটাও কিন্তু একটু কষ্ট করে দেখে নিতে হবে। এইবার এর সীমানা কি? সীমানা কি? কানাডার শিল অঞ্চলের পূর্বে ল্যাব্রাডর উচ্চভূমি রয়েছে, পশ্চিমে রয়েছে গ্রেট বিয়ার, গ্রেট স্লেভ, আথাবাস্কা, উইনিপেগ ইত্যাদি হ্রদ। এই কানাডিয়ান শিল্ডে আমরা অনেক হ্রদ দেখতে পাই, সেই হ্রদগুলো কোন দিকে রয়েছে? পশ্চিম দিকে কিন্তু রয়েছে। এবং সেই হ্রদগুলোর কয়েকটি নাম কি? গ্রেট বিয়ার, গ্রেট স্লেভ এবং আথাবাস্কা, উইনিপেগ ইত্যাদি। উত্তরে সুমেরু মহাসাগর রয়েছে, দক্ষিণে উত্তর আমেরিকার যে বৃহৎ পঞ্চ হ্রদ ও সেন্ট লরেন্স নদী উপত্যকা রয়েছে। তাহলে উত্তরে কি রয়েছে, দক্ষিণে কি রয়েছে, পশ্চিমে কি রয়েছে, পূর্বে কি রয়েছে আমরা জেনে নিলাম, রাইট? তাহলে চলো এরপর আমরা জেনে নেব এই কানাডিয়ান শিল্ড অঞ্চলের ভূপ্রকৃতি সম্পর্কে। কি সম্পর্কে জানবো? এই কানাডিয়ান শিল্ড অঞ্চলের ভূপ্রকৃতি সম্পর্কে। আচ্ছা এটা এখানে লিখে দিই। ভূপ্রকৃতি সম্পর্কে। আমরা হ্রদ অঞ্চলের ভূপ্রকৃতি পড়েছি, এবার আমরা জানবো এই যে কানাডিয়ান শিল্ড অঞ্চল রয়েছে তার কি ভূপ্রকৃতি, অর্থাৎ ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য কি কি রয়েছে। কি কি রয়েছে? ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য। এবার এই ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য কি হয় তোমাদের মনে রাখতে কি হয়, একটু কষ্ট হয়, কিন্তু দেখো এইটুকু অলরেডি যেটুকু পড়েছো এইটুকু বুঝতে আশা করি কোনো সমস্যা নেই। তাহলে সেইটুকু যদি তোমার মনে থাকে তাহলে এই ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য তুমি আপনা থেকেই অর্থাৎ নিজে নিজেই লিখতে পারবে। কিভাবে? আমরা শিল্ড কথার মানে জেনেছি, তাহলে এটার ভূপ্রকৃতি কেমন, চারপাশ ভূপ্রকৃতি কেমন? তাহলে এটা নিশ্চয়ই তরঙ্গায়িত, শক্ত পাথরে গঠিত তরঙ্গায়িত প্রাচীন ভূখণ্ড, এটাই তো ওর ভূপ্রকৃতি। চলো ফার্স্ট পয়েন্টটাই লিখে দিই। ফার্স্ট পয়েন্টে কি বললাম? এটি কানাডিয়ান শিল্ড অঞ্চল, কানাডিয়ান শিল্ড অঞ্চল, শিল্ড অঞ্চলটি
কি শক্ত পাথরে গঠিত, শক্ত পাথরে গঠিত তরঙ্গায়িত তরঙ্গায়িত প্রাচীন ভূখণ্ড, প্রাচীন ভূখণ্ড। তাহলে দেখো শুধুমাত্র এই একটা জিনিস মনে রেখে আমি শিল্ড কথার অর্থ জানলাম, কানাডিয়ান শিল্ড অঞ্চলটা কোন জায়গায় সেটাকে ব্যাখ্যা করলাম, আবার ভূ প্রকৃতিগত বৈশিষ্ট্যতেও চলে এলাম। তাহলে এইভাবে যদি একটু বুঝে বুঝে পড়ো তাহলে কিন্তু দেখবে শুধু এরকম এরকম করে মুখস্থ করতে কিন্তু হবে না। তাহলে এই পয়েন্টটা একদম কমন ছিল, আমরা লিখে নিলাম। এইবার এই কানাডিয়ান শিল্ড অঞ্চলটি কি মূলত গ্রানাইট ও নিজ শিলা দ্বারা গঠিত। এই অঞ্চলটি মূলত গ্রানাইট ও নিজ শিলা দ্বারা গঠিত, গ্রানাইট ও নিজ শিলা দ্বারা গঠিত। তাহলে কোন শিলা দিয়ে এই কানাডিয়ান শিলা অঞ্চলটি গঠিত মাই ডিয়ার স্টুডেন্ট? কি কি দিয়ে? গ্রানাইট আর নিজ শিলা দিয়ে গঠিত। তবে কোথাও কোথাও কিন্তু স্লেটও দেখা যায়। তবে কোথাও কোথাও স্লেটও দেখা যায়, স্লেটও দেখা যায়। তাহলে দুটো পয়েন্ট আমরা পেয়ে গেলাম, গ্রানাইট নিজ শিলা দ্বারা গঠিত এবং কোথাও কোথাও কিন্তু স্লেট দ্বারাও গঠিত। এর পরের পয়েন্টে আমরা কি চলে আসব? এর পরের পয়েন্টে চলে আসব যে এইখানে একটু আগেই দেখো তোমাদের কি দেখিয়েছিলাম, যে অনেকগুলো হ্রদের কথা বলেছিলাম। তাহলে এই জায়গাতেই কানাডিয়ান শিল্ড অঞ্চলে কিন্তু আমরা বেশ কতগুলো হ্রদ দেখতে পাই, এবং সেই হ্রদগুলো কিভাবে তৈরি হয়েছে জানো? হিমবাহ ক্ষয়কার্যের ফলে কিন্তু এই হ্রদগুলো তৈরি হয়েছে। আচ্ছা, তার আগে আরেকটা পয়েন্ট লিখে দিই, হিমবাহের ক্ষয়কার্যের ফলে এটি একটি অবনমিত ভূভাগ। অবনমিত, এবার অবনমিত মানে কি? এই যে আমি লিখলাম অবনমিত, এই অবনমিত মানে নিচু। ক্ষয় হলে কি হবে? ভূমি নিচু হয়ে যাবে। তাহলে হিমবাহ ক্ষয়কার্যের ফলে এই কানাডিয়ান শিল্ড অঞ্চলটি কিন্তু অবনমিত ভূভাগ, মানে নিচু ভূভাগ। ঠিক আছে, অবনমিত ভূভাগ। আর কি বললাম? যে এখানে আমরা দেখতে পাই এই অঞ্চলে বেশ কতগুলি হ্রদ দেখা যায়, হ্রদ দেখা যায়। কি কি হ্রদ? একটা দুটো যদি তোমাদের নাম জিজ্ঞাসা করি আমি, যে এই অঞ্চলে হ্রদ তো আমরা দেখতে পাচ্ছি, একটু আগেই পড়ে এসেছি, তাহলে সেই হ্রদগুলোর নাম কি আমাকে কমেন্ট করে জানাও। নেক্সট কি বলবো, এই সমগ্র যে ভূভাগটা রয়েছে এই কানাডিয়ান শিল্ড অঞ্চলটি, সমগ্র ভূভাগটা দক্ষিণ দিক থেকে উত্তর দিকে ঢালু। কোন দিকে ঢালু? দেখো এই সমগ্র ভূভাগটা কি হচ্ছে, দক্ষিণ দিক থেকে উত্তর দিকে কিন্তু ঢালু।
এইবার দক্ষিণ দিক থেকে উত্তর দিকে যেহেতু ঢালু, এই ভূভাগ, এই সমগ্র ভূভাগটি দক্ষিণ দিক থেকে উত্তর দিকে ঢালু বা দক্ষিণ থেকে উত্তরে ঢালু, দক্ষিণ থেকে উত্তরে ঢালু। এইবার দক্ষিণ দিক থেকে উত্তরে ঢালু বলে এইখানে যে নদীগুলো আছে সেইগুলো দক্ষিণ দিক থেকে উত্তরের দিকে বয়ে গেছে। খুব স্বাভাবিক জিনিস, উঁচু জায়গা থেকে নিচু জায়গার দিকে জল বয়ে চলে। তাহলে দক্ষিণ দিক থেকে উত্তরের দিকে ঢালু বলে দক্ষিণ দিক থেকে উত্তরের দিকে কিন্তু নদীগুলো বয়ে গেছে। কেমন? তাহলে মাই ডিয়ার স্টুডেন্ট, এখানে আমরা পেয়ে গেলাম কানাডিয়ান শিল্ড অঞ্চলের বৈশিষ্ট্য। এটা কেমন? শক্ত পাথরে গঠিত তরঙ্গায়িত ভূভাগ। এটা অ্যাকচুয়ালি একটা নিম্ন ভূভাগ, ঠিক আছে? এবং আমরা কি বলবো এর পাশাপাশি, এখানে হিমবাহ ক্ষয়কার্যের ফলে কি হচ্ছে যে বেশ কতগুলো এই জায়গাটা নিচু হয়ে গেছে এবং এই জায়গায় কিন্তু আমরা কি বেশ কতগুলো হ্রদ দেখতে পাই। অঞ্চলটি দক্ষিণ থেকে উত্তরের দিকে ঢালু, সেই জন্য নদীগুলোও কিন্তু দক্ষিণ থেকে উত্তরের দিকে বয়ে গেছে। ব্যাস, এটাই ছিল আমাদের কানাডিয়ান শিল্ড অঞ্চলের ভূ প্রকৃতিগত বৈশিষ্ট্য। এইবার আমরা চলে আসব কানাডিয়ান শিল্ড অঞ্চলের নদ নদীতে। তাহলে এইবার আমরা কি জানবো, এখানে কি কি নদ নদী আমরা দেখতে পাই সেইগুলো সম্পর্কে। চলো নদ নদীগুলো সম্পর্কে জেনে নি। দেখো, কানাডিয়ান শিল্ডের ওপর দিয়ে অসংখ্য ছোট ছোট নদী কিন্তু বয়ে গেছে এবং নদীগুলো ছোট ছোট বহু হ্রদকে একসঙ্গে যুক্তও করেছে। তাহলে এখানে নদীগুলো কি ছোট ছোট অনেক নদী কিন্তু বয়ে গেছে। এবার এই নদীগুলোকে আমরা বেশ কতগুলো ভাগে ভাগ করে নিচ্ছি। যেমন উত্তর বাহিনী নদী সমূহ। এই উত্তর বাহিনী নদী সমূহগুলো কোনগুলো? এর মধ্যে পড়ছে চার্চিল, নেলসন, আলবানি, ফোর্ড, জর্জ ইত্যাদি। তোমরা দুটি নাম অবশ্যই মনে রাখবে, দুটি করে নাম। যদি তোমাকে প্রশ্ন করে যে বলো তো যে কানাডিয়ান শিল্ড অঞ্চলে দুটি উত্তর বাহিনী নদীর নাম বলো, তখন যেন তুমি বলতে পারো, ঠিক আছে? নেক্সট কি রয়েছে? নেক্সট রয়েছে দক্ষিণ বাহিনী নদী সমূহ। দক্ষিণ বাহিনী নদীর মধ্যে কি রয়েছে? যে দক্ষিণ বাহিনী নদীগুলির মধ্যে অটোয়া যে নদীটা, সেটা সেন্ট লরেন্স নদীতে গিয়ে মিশেছে। আমরা যখন এর অবস্থান পড়লাম তখনই কিন্তু আমরা দেখেছিলাম যে কানাডিয়ান শিল্ড অঞ্চলের দক্ষিণ দিকে কিন্তু সেন্ট লরেন্স রয়েছে। তাহলে যে অটোয়া নদীটি এই সেন্ট লরেন্স নদীতে গিয়ে কিন্তু মিশেছে। পূর্ব বাহিনী নদী, পূর্ব বাহিনী নদীর মধ্যে রয়েছে কি? হ্যামিল্টন নদীটি আটলান্টিকে গিয়ে মিশেছে, আথাবাস্কা রয়েছে, সাসকাচুয়ান রয়েছে ইত্যাদি। তাহলে এই নদীগুলো রয়েছে। সব থেকে বেস্ট তুমি এইখানে নদীগুলোর ক্ষেত্রে কি দুটো চারটে নাম মনে রাখবে, এবং আরো ভালো হয় যদি তুমি উত্তর বাহিনী নদীর দুটি নাম, দক্ষিণ বাহিনী নদীর দুটি নাম এবং পূর্ব বাহিনী নদীর দুটি নাম যদি পড়ে ফেলতে পারো। আর যদি একদমই মনে না থাকে তাহলে অন্তত যে আমরা কানাডিয়ান শিল্ড অঞ্চলে কি কি নদী দেখতে পাই সেই নামগুলো একটু মনে রেখো। কেমন? চলো এইবার আমরা চলে আসব কানাডীয় শিল্ড অঞ্চলের জলবায়ুতে। তাহলে জলবায়ু কি, জলবায়ু কাকে বলে সেগুলো কিন্তু আমরা আগে পড়ে এসেছি। কারো মনে যদি এখনো দ্বিধাদ্বন্দ্ব থাকে যে জলবায়ু কি, তাকে কিন্তু আমি বলবো যে আমাদের যেখানে জলবায়ু ও স্বাভাবিক উদ্ভিদ যে লেকচারটা ছিল, অর্থাৎ উত্তর আমেরিকার লেকচার 2, সেটা কিন্তু একটু দেখে নিও। তাহলে কানাডীয় শিল্ড অঞ্চলের জলবায়ুটা ঠিক কিরকম প্রকৃতির? এই কানাডীয় শিল্ড অঞ্চলের জলবায়ু শীতল মহাদেশীয় প্রকৃতি। কেমন? শীতল মহাদেশীয় প্রকৃতি। কোন কালারটা দিয়ে লিখলে এখানে ভালো ভিজিবল হবে? এই অঞ্চলের জলবায়ু, এই অঞ্চলের জলবায়ু
শীতল মহাদেশীয় প্রকৃতির। শীতল মহাদেশীয় প্রকৃতির। শীতল মহাদেশীয় প্রকৃতির। তাহলে ওভারঅল যদি আমি বলি যে এই অঞ্চলের জলবায়ুটা কেমন, শীতল মহাদেশীয় প্রকৃতির। বাট এই কানাডীয় শিল্ডের উত্তরের দিকটা কিন্তু আমরা কি দেখতে পাচ্ছি, শীতল তুন্দ্রা জলবায়ু কিন্তু দেখতে পাই। উত্তরাংশে শীতল তুন্দ্রা জলবায়ু উত্তরাংশে শীতল তুন্দ্রা জলবায়ু এবং দক্ষিণ দিকের জলবায়ুটা কিন্তু একটু উষ্ণ প্রকৃতির জলবায়ু দেখা যায়। ও দক্ষিণাংশের জলবায়ু উষ্ণ প্রকৃতির। জলবায়ু উষ্ণ প্রকৃতির। উষ্ণ প্রকৃতির। তাহলে কি বললাম মাই ডিয়ার স্টুডেন্ট, যে এই কানাডিয়ান শিল্ডের উত্তর দিকে তুন্দ্রা জলবায়ু দেখা যাচ্ছে এবং এর দক্ষিণ দিকটা জলবায়ু কিন্তু কিছুটা উষ্ণ প্রকৃতির। এইবার এই জায়গাতে কি হচ্ছে জানো, এখানে গ্রীষ্মকালীন গড় উষ্ণতা কত, 10 ডিগ্রি সেলসিয়াস। গ্রীষ্মকালীন গড় উষ্ণতা 10 ডিগ্রি সেলসিয়াস এবং শীতকালে তাপমাত্রা হিমাঙ্কের নিচে নেমে যায়। তাপমাত্রা হিমাঙ্কের নিচে নেমে যায়। হিমাঙ্কের নিচে নেমে যায়। ও তুষারপাত হয়। তাহলে কি বললাম, উত্তর দিকে তুন্দ্রা জলবায়ু, দক্ষিণ দিকের জলবায়ু কিছুটা উষ্ণ প্রকৃতির এবং এখানে গ্রীষ্মকালীন গড় উষ্ণতা জাস্ট ভাবো যে মাত্র 10 ডিগ্রি সেলসিয়াস। আর শীতকাল যখন আসে একদম ঠান্ডা, একদম তাপমাত্রা হিমাঙ্কের নিচে নেমে যায়। আর যখনই এই হিমাঙ্কের নিচে নেমে যায় তখন কি হয়, তুষারপাতও কিন্তু দেখা যায়। এইবার এই অঞ্চলে শীতকালটা কিন্তু দীর্ঘস্থায়ী। মানে আমাদের এখানে কি যে আমরা গ্রীষ্ম, বর্ষা, শরৎ সব ঋতুই, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত, যদিও এখন আর এই 6টি ঋতু দেখা যায় না, তো আমাদের এখানে যে এই যে এত রকম ঋতু রয়েছে, তো ওদের এখানে কিন্তু মূলত শীতকালটা, আমাদের এখানে শীতকালটা কি খুব কম আসে আর চলে যায়। সেটাই আমাদের মনে হয় যে নভেম্বরের এন্ড বা ডিসেম্বরের শুরু থেকে আবার ফেব্রুয়ারি শুরুর দিক করেই কিন্তু শীত প্রায় কমেই যায়। তাহলে আমরা যেখানে থাকি সেখানে কি শীতকালটা কম, স্বল্পস্থায়ী, আর গরমকালটা বেশি, দীর্ঘস্থায়ী। বাট এই কানাডিয়ান শিল্ড অঞ্চলে শীতকাল দীর্ঘস্থায়ী। মানে দীর্ঘস্থায়ী মানে অনেক দিন ধরে শীতকাল থাকে, বছরের প্রায় 9 মাস ধরেই শীতকাল থাকে। ও গ্রীষ্মকাল স্বল্পস্থায়ী।
তাহলে বছরে 7 থেকে 9 মাস প্রায় শীতকাল থাকে এবং বাকি সময়টা কিন্তু কি থাকে, গ্রীষ্মকাল থাকে। তাহলে খুব সুন্দর করে আমরা জলবায়ুটা পড়ে নিলাম, তাই তো? সবার কাছে ক্লিয়ার তো? উত্তর দিকে কি জলবায়ু দেখতে পাওয়া যায়, দক্ষিণাংশে কি জলবায়ু দেখতে পাওয়া যায়, গ্রীষ্মকাল এখানে খুব স্বল্পস্থায়ী অল্প সময় থাকে, শীতকালটা এখানে দীর্ঘস্থায়ী। তো এই জিনিসগুলো তো আমরা পড়ে নিলাম, ব্যাস। দেখো আমরা ভূপ্রকৃতিও জেনে নিয়েছি, জলবায়ুও জেনে নিয়েছি। এইবার আমি তোমাদের আগেই বলেছি যখন উত্তর আমেরিকার জলবায়ু পড়িয়েছিলাম, যে জলবায়ুর সঙ্গে কিন্তু স্বাভাবিক উদ্ভিদটা কি যে রিলেটেবল, তাই না? কিরকম জলবায়ু সেইটার উপর ডিপেন্ড করেই সেখানে স্বাভাবিক উদ্ভিদ জন্মায়। তাহলে চলো এখন আমরা জেনে নেব যেখানে কি ধরনের স্বাভাবিক উদ্ভিদ দেখতে পাওয়া যায়। তো কানাডীয় শিল্ড অঞ্চলের স্বাভাবিক উদ্ভিদ সম্পর্কে এখন আমরা জানতে চলেছি। দেখো উত্তরে আমি কি বলেছি, তুন্দ্রা জলবায়ু। এবার উত্তরে তুন্দ্রা জলবায়ু মানে কি, তুন্দ্রা উদ্ভিদ দেখতে পাওয়া যায়। আমরা যখন উত্তর আমেরিকার জলবায়ু পড়িয়েছিলাম তখন মনে আছে তোমাদের চার্টের মতন করে সাইড বাই সাইড পড়িয়েছিলাম, তুন্দ্রা জলবায়ুতে তুন্দ্রা স্বাভাবিক উদ্ভিদ। তাহলে এখানে উত্তর দিকটা যেহেতু কি হচ্ছে তুন্দ্রা জলবায়ুর অন্তর্গত, তাই এখানে কিন্তু তুন্দ্রা উদ্ভিদ কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। সেইগুলো কি কি, বার্চ, হিথ, বেলবেরি, এইগুলো কিন্তু স্বাভাবিক উদ্ভিদের মধ্যে কিন্তু রয়েছে এবং এখানে প্রায় 370 রকম, এত রকম ভ্যারাইটির কিন্তু ফুল জন্মাচ্ছে। নেক্সট, সরল বর্গীয় উদ্ভিদ। এই সরল বর্গীয় উদ্ভিদ কি, যে তুন্দ্রা বনভূমির দক্ষিণে বিস্তীর্ণ এলাকা জুড়ে সরল বর্গীয় অরণ্যাচল রয়েছে, যেখান থেকে পাইন, পপলার, বালসাম, ফার, কালো স্প্রুস, ম্যাপল, বার্চ প্রভৃতি এখানকার স্বাভাবিক উদ্ভিদ। তাহলে তুন্দ্রা উদ্ভিদ তুন্দ্রা জলবায়ুতে দেখতে পাচ্ছি, অর্থাৎ উত্তরাংশে। এবং এই সরল বর্গীয় অরণ্য কোথায় দেখতে পাচ্ছি, এই তুন্দ্রার দক্ষিণ দিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তাহলে উদ্ভিদগুলোর নাম কিন্তু একটু মনে রাখতে হবে। এরপর আসছি আমরা মিশ্র অরণ্যতে। শিল্ড অঞ্চলের দক্ষিণ পূর্বাংশে, এটা কোথায়, দক্ষিণ পূর্বাংশে মিশ্র অরণ্য দেখা যাচ্ছে। এই মিশ্র কথার অর্থই কি, মিশ্র কথার মানে মিক্স। তাহলে এই জায়গাতে কিন্তু কি দেখতে পাচ্ছি আমরা, এই জায়গায় আমরা পর্ণমোচী উদ্ভিদও দেখতে পাচ্ছি, আবার সরল বর্গীয় উদ্ভিদও দেখতে পাচ্ছি। তাহলে এই যে নানান রকম উদ্ভিদদের একটা মেলবন্ধন বা মিক্স আপ, সেজন্য আমরা এইটাকে কি বলছি, মিশ্র অরণ্য বলছি। দেখো যে পর্ণমোচী অরণ্যের মধ্যে আমরা কি দেখতে পাচ্ছি, পর্ণমোচী অরণ্যের মধ্যে আমরা ওক, বার্চ, ম্যাপল এগুলো দেখতে পাচ্ছি। সরল বর্গীয়ের মধ্যে পাইন, ফার এগুলো দেখতে পাচ্ছি। তাহলে এই যে আমরা না মানে সরল বর্গীয়ও দেখতে পাচ্ছি, আবার পর্ণমোচী উদ্ভিদও দেখতে পাচ্ছি। তো এই জন্য কিন্তু এটাকে মিশ্র অরণ্য কিন্তু নাম দেওয়া হয়েছে। এখানকার যে কাষ্ঠ আহরণ শিল্পের সিংহভাগ এই হাডসন বে কোম্পানি কর্তৃক হয়ে থাকে। তো কাষ্ঠ শিল্প রয়েছে এখানে, কাষ্ঠ আহরণ করা হয়, তো সেটা কি হচ্ছে, হাডসন বে কোম্পানি রয়েছে একটা, তার কর্তৃক কিন্তু করা হয়। এইবার আমরা জানবো যে কানাডিয়ান শিল্ড অঞ্চলের জীবজন্তু। এবার বলো, যে জায়গায় যে বছরের বেশিরভাগ সময়টাই ঠান্ডা, কনকনে ঠান্ডা থাকে, তো সেখানে কিরকম প্রাণী আমরা দেখতে পারবো, সেখানের জীবজন্তুদের মধ্যে কি লোম বেশি থাকে, লোমশ কিন্তু তারা থাকে, রাইট? তো এখানে কি দেখতে পাচ্ছি, যে সরল বর্গীয় বনভূমিতে বলগা হরিণ, বনবিড়াল, লোমশ কুকুর দেখতে পাওয়া যায় এবং প্রচন্ড ঠান্ডার জন্য এদের শরীরে বড় বড় লোম থাকে। এইটা কিন্তু মনে রাখতে হবে। তাহলে ওখানে তো খুব ঠান্ডা না, এবং বছরের বেশিরভাগ সময় কি থাকে, শীতকাল থাকে। তাহলে শীতের জন্য কিন্তু যে প্রকৃতি কিন্তু যে কোনো মানে তুমি দেখবে যে এই উট উট থাকছে কোথায়, মরুভূমিতে। মরুভূমিতে কি জল কম পাওয়া যায়, তাই না? তাহলে এই উট কিন্তু দেখো জল না খেয়ে অনেকক্ষণ থাকতে পারে। মানে প্রকৃতি, নেচার কোথায় কোন পরিবেশ, সমস্ত কিছু কিন্তু তিনি প্রকৃতি অনুযায়ী কিন্তু বানায়। অর্থাৎ দেখো এই যে শীতল শীতল জলবায়ু অঞ্চলে কুকুরদের মধ্যে বা পশুদের মধ্যে কি দেখা যায়, যে লোমশ, তাদের গায়ে বড় বড় লোম দেখা যায়, এই ঠান্ডাকে শীতের হাত থেকে বাঁচার জন্য। এবং এর পাশাপাশি পড়বো আমরা কানাডীয় শিল্ড অঞ্চলের কৃষি কাজ সম্পর্কে। কানাডীয় শিল্ড অঞ্চলটা না কৃষি কাজে তেমন উন্নত নয়,
এই জায়গাটা কৃষি কাজে তেমন উন্নত কিন্তু নয়। কি করে উন্নত হবে বলো? এত যদি বছরের বেশিরভাগ সময় যদি ঠান্ডা থাকে, মাটি যদি বরফেই ঢাকা থাকে, তাহলে কি করে চাষবাস করা হবে, তাই না? তাই এই অঞ্চলটা কৃষিকাজে কিন্তু তেমন উন্নত নয়। তবে তবে এখানে হাডসন উপসাগর ও সেন্ট লরেন্স তীরবর্তী অঞ্চলে কিন্তু অল্প পরিমাণে গম, যব, আলু, ওট, বিট এইগুলো কিন্তু চাষ করা হয়। তাই কেন কৃষিকাজে উন্নত নয়? দেখো কি বললাম, যে বছরের বেশিরভাগ সময় তো ঠান্ডা আর মাটি কি হচ্ছে, বরফে ঢাকা থাকছে, সেই জন্য কিন্তু সেরকম ভাবে চাষবাসে উন্নত নয়। বাট এই কানাডিয়ান শিল্ড অঞ্চলটি চাষবাসে উন্নত না হলেও শিল্পে আবার উন্নত। এইবার এটা তোমার মনে প্রশ্ন হতে পারে, ম্যাম কি করে বলছেন কৃষিকাজে তেমন উন্নত নয়, তাহলে শিল্পে এত উন্নতি তাহলে কি করে করলো? চলো সেই জিনিসগুলো আমরা কিন্তু এখন জানবো। তার আগে আমরা এখানে খনিজ সম্পদ সম্পর্কে জেনে নিই, কারণ এই খনিজ সম্পদের ওপরই কিন্তু এই শিল্প জিনিসটা কিন্তু নির্ভর করছে। কানাডীয় শিল্ড অঞ্চলটি খনিজ সম্পদে কিন্তু সম্পূর্ণ, এবং যেটার ওপর ভিত্তি করে কিন্তু শিল্পও গড়ে উঠেছে। দেখো, প্রাচীন আগ্নেয় ও রূপান্তরিত শিলায় গঠিত হওয়ায় কানাডীয় শিল্ড অঞ্চলটি কি উত্তর আমেরিকার অন্যতম প্রধান খনিজ সমৃদ্ধ এলাকা। তাহলে এখানে কিন্তু এটি কিন্তু খনিজ সম্পদে সমৃদ্ধ এলাকা। কি কি খনিজ সম্পদ আমরা এখানে দেখতে পাচ্ছি? দেখো, পৃথিবীর বৃহত্তম নিকেল খনি এখানে রয়েছে, পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম স্বর্ণ খনি সেটাও এখানে রয়েছে। সেটা কোথায়? টিমিনিস। এবং এছাড়াও কি রয়েছে? আকরিক লোহা, তামা, ইউরেনিয়াম, কোবাল্ট এগুলোও কিন্তু রয়েছে। তাহলে দেখতে পাচ্ছ যে কানাডিয়ান শিল্ড অঞ্চলটি কিন্তু খনিজ সম্পদে কিন্তু সম্পূর্ণ। এইবার আমরা চলে আসবো কি, যেমনটা তোমাদের বললাম যে কানাডীয় শিল্ড অঞ্চলের কিসে, যে শিল্পেতে। এইবার শিল্পতে আসার সময় আমি কি বললাম, যে কানাডিয়ান শিল্ড অঞ্চলের শিল্প কিন্তু এই খনিজ সম্পদের উপর নির্ভর করে। আর কিসের ওপর নির্ভর করে? খনিজ সম্পদের পাশাপাশি এখানে বনজ সম্পদের উপরও কিন্তু ডিপেন্ড করছে। চলো দেখে নি ঝটপট করে। দেখো, যে কানাডীয় শিল্ড অঞ্চলটি যেমনটা তোমাদের বললাম কৃষিকাজে উন্নত না হলেও শিল্পে উন্নত। কেন? কারণ এখানে যে বনভূমি রয়েছে সেখান থেকে কাঠ পাওয়া যাচ্ছে, এবং যে বন্য পশু রয়েছে, বন্য পশুর যে লোমশ চামড়া রয়েছে সেগুলোর খুব চাহিদা আমরা জানি। তো এখানে একদিকে যেমন এই যে অরণ্য রয়েছে, সেই অরণ্যের বনজ সম্পদটা বা বনজ কাঠটা, এবং এই যে পশুরা রয়েছে তাদের যে লোমশ চামড়া সেটা কিন্তু খুব মূল্যবান। সেই লোমশ চামড়া এবং খনিজ পদার্থ তো অলরেডি বললাম। তাহলে এই জিনিসগুলোর উপর ডিপেন্ড করে কিন্তু এখানে শিল্প অনেক উন্নত। কি কি বললাম? ফার্স্ট বললাম খনিজ সম্পদ, সেকেন্ড বললাম এখানে যে লোমশ পশুগুলো রয়েছে সেইগুলোর উপর ডিপেন্ড করছে, আর হচ্ছে এখানের কাঠ। তাহলে এই তিনটে জিনিসের উপর ডিপেন্ড করে কিন্তু এখানে কৃষিকাজ ভালো না হলেও শিল্পে কিন্তু বেশ উন্নত। আর কি রয়েছে? এখানে উন্নত মানের প্রযুক্তি ও কারিগরি দক্ষতা রয়েছে। শিল্পের ক্ষেত্রে আমি তোমাদের আগেও শিল্প পড়িয়েছি, শিল্পের ক্ষেত্রে কিন্তু আমি তোমাদের কি বলেছি, প্রথম জিনিস দরকার কাঁচামাল, অর্থাৎ যেটার দরকার, যেটার উপর ভিত্তি করে গড়ে উঠবে। তাহলে এখানে কি আমরা দেখতে পাচ্ছি যে বনজ পাচ্ছি, আমরা যে পশুদের লোমশ চামড়া পাচ্ছি, আবার খনিজ সম্পদ তো রয়েছে। তার পাশাপাশি কি দরকার? আমাদের জল দরকার হয়, বিদ্যুৎ দরকার হয়, রাইট? এই জিনিসগুলো আমি তোমাদের বলেছিলাম, জল, বিদ্যুৎ, পরিবহন ব্যবস্থা ভালো হতে হবে। পরিবহন ব্যবস্থা ভালো না হলে আমি এক জায়গার থেকে অন্য জায়গায় নিয়ে যাব কি করে? তাহলে দেখো এখানে এই যে এখানে উন্নত প্রযুক্তি দেখা যাচ্ছে, উন্নত প্রযুক্তি অর্থাৎ এই জায়গাটা কি একটা দুর্গম অঞ্চল বা প্রতিকূল অঞ্চল? সহজেই কি সেখানে যাওয়া যায়? মানে যে জায়গায় অধিকাংশ সময় তুষার বা বরফে ঢাকা থাকে সেই জায়গাটা একটা প্রতিকূল জায়গা। তাহলে প্রতিকূল জায়গা হলেও সেই জায়গা কিন্তু উন্নত কারিগরি ব্যবস্থার মাধ্যমে কিন্তু শিল্পে উন্নত। এখানে যে নদীগুলো রয়েছে সেখান থেকে জলবিদ্যুৎ পাওয়া যাচ্ছে, যেমনটা তোমাদের বলেছিলাম বিদ্যুৎ একটা ইম্পর্টেন্ট জিনিস। আর জল, এখানে পঞ্চহ্রদ, সেন্ট লরেন্স নদীর মাধ্যমে এখানে কি রয়েছে? সুলভ জলপথ রয়েছে। তাহলে এই সমস্ত কারণে কিন্তু কি হয়েছে, এখানে
অনেক কিন্তু শিল্প সমাবেশ দেখা গেছে। তাহলে ফার্স্ট আমরা কি জানলাম? ফার্স্ট আমরা জেনে নিলাম যে পর্যাপ্ত পরিমাণে কাঠ পাওয়া যাচ্ছে, বন্য পশুর লোমশ ও চামড়া রয়েছে, আর রয়েছে খনিজ সম্পদ। নেক্সট জানলাম এখানে উন্নত কারিগরি ব্যবস্থা রয়েছে। এখানে যে সেন্ট লরেন্স পঞ্চহ্রদ দক্ষিণ দিকে রয়েছে সেখান থেকে কি জলপথে ব্যবস্থা রয়েছে, এবং তার পাশাপাশি কি রয়েছে, জলবিদ্যুৎ কিন্তু এখানে উৎপাদন করা হচ্ছে। তাহলে এই সমস্ত কারণের জন্য কিন্তু কানাডিয়ান শিল্ড অঞ্চল কৃষি কাজে উন্নত না হলেও শিল্পে উন্নত। এইরকম একটা প্রশ্ন তোমাদের দেয় যে কানাডিয়ান শিল্ড অঞ্চলটি কৃষিকাজে উন্নত না হলেও শিল্পে উন্নত কেন, তখন কিন্তু এইটা কিন্তু তোমাকে ভালো করে পড়ে নিতে হবে। কি মনে থাকবে তো? চলো নেক্সট পোর্শনে আমরা চলে আসবো। এইবার আসবো আমরা এখানে যে এই যে শিল্প দেখতে পাচ্ছি সেই শিল্পগুলো কি কি। দেখো, কাগজ শিল্প, প্রথমেই বললাম যে এখানে কিন্তু কি যে বনজ সম্পদ, তো সেখান থেকে কি কাগজ শিল্প তৈরি হচ্ছে। এখানে কি কানাডা বিশ্বে প্রথম স্থান অধিকার করে এই নিউজ প্রিন্ট উৎপাদনে। তাহলে কানাডা কিন্তু এই কাগজের উপর কাগজ শিল্প কিন্তু গড়ে উঠেছে, এবং এটা কিন্তু নিউজ প্রিন্টে কিন্তু কানাডা বিশ্বে প্রথম স্থান কিন্তু অধিকার করছে নিউজ প্রিন্ট উৎপাদনে। এর পাশাপাশি শুধু কাগজ নয়, কাষ্ঠ শিল্প রয়েছে, তার পাশে লৌহ ও ইস্পাত শিল্প, ডেয়ারি শিল্প, ফার শিল্প, রেয়ন শিল্প, ইঞ্জিনিয়ারিং শিল্প। দেখো এই ফার শিল্পটা বলে দিই, চামড়ার বিভিন্ন ধরনের পোশাক। তাহলে চামড়ার বিভিন্ন ধরনের পোশাক, এটাকে কি বলছি আমরা? ফার শিল্প কিন্তু বলছি। ডেয়ারি শিল্প তোমরা জানো, দুধ, দুগ্ধজাত দ্রব্য। তাহলে এখানে কিন্তু এই জিনিসগুলো কিন্তু শিল্পের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। তাহলে মনে থাকবে যে এখানেই কিন্তু রয়েছে কিন্তু নিউজ প্রিন্ট, যেটা কানাডা বিশ্বে প্রথম স্থান অধিকার করছে। তার ছাড়া রয়েছে দুধ, দুগ্ধজাত দ্রব্য, এছাড়াও কাষ্ঠ শিল্প, ডেয়ারি শিল্প, রেয়ন শিল্প ইত্যাদি। এবার এই কানাডিয়ান শিল্ড অঞ্চলটা, এই যে বললাম যে বিশ্বে প্রথম স্থান অধিকার করছে, তো এই জায়গাটা যে কেন এই কানাডিয়ান শিল্ড অঞ্চলটি কাষ্ঠ বা কাগজ শিল্পে এত উন্নত, কেন এত উন্নত কিভাবে, চলো সেটা আমরা জেনে নিই। প্রথমত যে দেখো, এই কানাডিয়ান শিল্ড অঞ্চলের কানাডা নিউজ প্রিন্ট উৎপাদনে পৃথিবীতে প্রথম স্থান অধিকার করে, এবং এখানের কতগুলি নাম তোমাদেরকে দেওয়া হয়েছে শিল্প কেন্দ্রগুলির। এইবার এই উন্নতির প্রথম কারণেই আসছে নরম কাঠের প্রাচুর্য। এইখানে বনভূমি থেকে নরম কাঠ পাওয়া যায়, এবং সেই নরম কাঠ থেকে কি তৈরি হয়? কাগজ তৈরি হয়। তাহলে এই যে নরম কাঠের প্রাচুর্য রয়েছে, তার উপর ডিপেন্ড করেই কিন্তু এখানটা কিন্তু এই কাষ্ঠ বা কাগজ শিল্পে কিন্তু খুব উন্নত। আয়তনে এই বনভূমির স্থান বিশ্বের দ্বিতীয়। তাহলে রাশিয়ার তৈগা বনভূমির পরেই এই আয়তনে কিন্তু এইখানের বনভূমির স্থান কিন্তু রয়েছে। তো এর পাশাপাশি আরো যে কারণগুলো বলবো, যে একদিকে তো নরম কাঠ রয়েছে, সেখান থেকে কি করা হচ্ছে? কাগজ শিল্প তো রয়েছে। এর পাশাপাশি কি রয়েছে? এর পাশাপাশি দেখো এখানে উন্নত পরিবহন ব্যবস্থা রয়েছে। এবার তোমার মনে হতে পারে ম্যাম উন্নত পরিবহন ব্যবস্থা কি করে রয়েছে? এখানে যে আপনি বললেন যে বছরের অধিকাংশ সময় তুষার বা বরফ দিয়ে ঢাকা থাকে, যে কারণে কৃষিকাজ ভালো হচ্ছে না, তাহলে এই যে কাষ্ঠ বা কাগজ শিল্পে উন্নত কি করে? দেখো এখানে যখন এই শীতকালে চারিদিকটা বরফে ঢাকা থাকছে, তখন কি করা হচ্ছে? এই যে কাঠগুলো কাটা হচ্ছে, সেই কাঠের গুঁড়িটাকে কি করছে? আলাদা করে ওই বরফের ওপরে কিন্তু রেখে দেওয়া হচ্ছে। তাহলে বরফের ওপর রেখে দেওয়া হচ্ছে, এইভাবে ছড়িয়ে রেখে দেওয়া হলো। তাহলে বরফে ঢাকা রয়েছে, গাছের গুঁড়ি আলাদা করে রেখে দেওয়া হলো। এইবার শীত যখন শেষ হয়ে যাচ্ছে, তখন কি হবে? বরফটা গলে জল হয়ে যাবে। এবার সেই জলের সাথে সাথে কিন্তু ওই জলের প্রবাহের সাথে সাথে কিন্তু এই গাছের গুঁড়িটা প্রবাহিত হতে 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 চলে যাবে, এবং চলে যাবে কিন্তু যে একেবারে নদী তীরবর্তীতে কলগুলোতে, কাগজ কলগুলোতে। তাহলে এইভাবে কিন্তু কি হচ্ছে? তাদের কিন্তু পরিবহন কস্ট আলাদাভাবে লাগছে না। তাহলে বরফের উপর রেখে দিল, সেটা যখন বরফটা গলে জল হলো, জলের প্রবাহের সঙ্গে ভাসতে 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 চলে গেল। তাহলে এইরকম কিন্তু উন্নত পরিবহন ব্যবস্থা আমরা দেখতে পাচ্ছি এখানে। ঠিক আছে, পরিবহন ব্যবস্থাটা রইল।
এছাড়া কি রয়েছে যে যে কোনো শিল্পের ক্ষেত্রে জল গুরুত্বপূর্ণ, যেটা তোমাদের বলেছি, বা জলবিদ্যুৎ, এখানে জলবিদ্যুৎ কিন্তু পাওয়া যাচ্ছে, যে এই কারণগুলোই কিন্তু কি ঘটাচ্ছে, যে এখানে শিল্পে উন্নতির কারণ ঘটাচ্ছে। চলো এই পয়েন্টটাকে এই পাশেই লিখে দিই, একটা পেজে একটা পয়েন্ট রাখার দরকার নেই। তাহলে আর কি রয়েছে, পরিবহন ব্যবস্থা, আর কি রয়েছে, জলবিদ্যুৎ, ইত্যাদি। তাহলে এই কারণগুলোর জন্য কিন্তু কি কানাডিয়ান শিল্ড অঞ্চলটি কাগজ শিল্পে কিন্তু বেশ উন্নত। তো মাই ডিয়ার স্টুডেন্ট, আমরা এতক্ষণে পড়ে নিলাম যে কানাডিয়ান শিল্ড অঞ্চল সম্পর্কে, এবং কানাডিয়ান শিল্ড অঞ্চল, শিল্ড কথার মানে কি, আমরা এটা কোথায় রয়েছে, এর অক্ষাংশগত দ্রাঘিমাগত অবস্থান, চারিদিকে সীমানা, ভূ প্রকৃতিটা কেমন, জলবায়ু কেমন, স্বাভাবিক উদ্ভিদ কেমন, কি জীবজন্তু দেখতে পাচ্ছি, এবং এখানে কৃষিকাজ কেন ভালো গড়ে উঠছে না, শিল্প কেন এত উন্নত। তাহলে এই সমস্ত কিছু জেনে নিয়েছি, এইবার আমাদের পালা একটু এক্সারসাইজ করার। চলো দেখি প্রথম প্রশ্নই তোমাদের জন্য কি রয়েছে, একদম ঝটপট ঝটপট করে কমেন্ট সেকশনে আমাকে উত্তরগুলো জানাও, যে একদম প্রথম যে প্রশ্নটা তুমি দেখতে পাচ্ছ সেটার অ্যান্সার কি হবে। কানাডীয় শিল্ড অঞ্চল কোন উপসাগরকে বেষ্টন করে আছে? মেক্সিকো, হাডসন উপসাগর, ক্যারিবিয়ান উপসাগর, বিউফোর্ট উপসাগর। তাহলে আমি তোমাদেরকে বলেছি যে এটা হাডসন উপসাগরকে কেন্দ্র করে ভি আকৃতির, তাহলে আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে কি হাডসন উপসাগর। নেক্সট প্রশ্ন, শিল্ড অঞ্চলটি মূলত যে প্রকার শিলা দিয়ে গঠিত? খুব সহজ প্রশ্ন, মূলত কোন শিলা দিয়ে গঠিত? একদম গ্রানাইট আর নিজ দ্বারা কিন্তু গঠিত। তাহলে অপশন ডি হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার। তবে কোথাও কোথাও কিন্তু স্লেটও দেখা যায়, বাট মূলত কিন্তু গ্রানাইট ও নিজ দ্বারাই কিন্তু গঠিত। পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম স্বর্ণখনি, আমরা দেখেছি এখানে এই পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম স্বর্ণখনি দেখা যাচ্ছে যখন আমরা শিল্পটা পড়লাম, টিমিনি, সাডবেরি, থমসন, সেরিডান। তাহলে কোনটা হয়ে যাবে মাই ডিয়ার স্টুডেন্ট? সবাই ঝটপট কমেন্টে জানাও, আমাদের সঠিক আনসার হয়ে যাবে টিমিনিস। এরপর আসছি আমরা কানাডিয়ান শিল্ড অঞ্চলের উত্তর প্রান্তে কারা বাস করে? কারা বাস করে? দেখো কারা বাস করছে, এই যে তোমাদেরকে চারটে অপশন দেওয়া রয়েছে, এটার স্পেলিংটা একটু ভুল আছে, এস্কিমো। একরকম উত্তরটা কিন্তু আমি লিখেই দিলাম, যে কানাডিয়ান শিল্ড অঞ্চলের উত্তরে কিন্তু এই এস্কিমোরা বসবাস করে। তাহলে অপশন সি এস্কিমো হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট প্রশ্ন, কানাডীয় শিল্ড অঞ্চলের ভূমিরূপ প্রধানত নদী, বায়ু, হিমবাহ, সমুদ্র তরঙ্গের ক্ষয়ের ফলে সৃষ্টি হয়েছে। আমি কিন্তু তোমাদের আজকেই পড়িয়েছি যে কানাডিয়ান শিল্ড অঞ্চলটি কিন্তু হিমবাহের ক্ষয়ের ফলে কিন্তু একটা নিম্নভূমি বা অবনমিত ভূমি। তাহলে কোনটা হবে, নদী নাকি বায়ু নাকি হিমবাহ নাকি সমুদ্র তরঙ্গের ক্ষয়ের ফলে সৃষ্টি হয়েছে? এটা হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার কি হিমবাহ। হিমবাহ ক্ষয়ের ফলে সৃষ্টি হয়েছে। ডান। তাহলে চলো এইবার কি রয়েছে, এইবার চলে আসবো আমরা একদম আমাদের থ্যাংক ইউতে, রাইট? সো মাই ডিয়ার স্টুডেন্টস, তোমাদের সকলকে থ্যাংক ইউ। আমাদের আজকের টপিকটা বেশ ছোট ছিল, এবং আজকের এই টপিকের মাধ্যমে কিন্তু আমরা আমাদের উত্তর আমেরিকার সম্পর্কে পড়াটা একদম কমপ্লিট করলাম, এবং তোমরা কিন্তু পেয়ে যাবে এই উত্তর আমেরিকার থেকে একটা প্র্যাকটিস শিট, যেটা তোমরা যাবে আমাদের অ্যাপে গিয়ে এখন আমাদের যে নতুন নামটা নির্মাণ বাংলা, সেটা প্রপারলি লিখে সার্চ করবে এবং তারপর কিন্তু পেয়ে যাবে।
তো চলো, এটাই ছিল আমাদের আজকের ক্লাস। আই হোপ তোমরা খুব এনজয় করেছো। খুব তাড়াতাড়ি নিয়ে চলে আসবো কি দক্ষিণ আমেরিকা নিয়ে। ততক্ষণ খুব আনন্দে থাকো, মজায় থাকো। থ্যাংক ইউ, টেক কেয়ার, টাটা।